দুঃসাহসিক ডাকাতি কোথায়? গঙ্গারামপুরে। পাওয়ার হাউসে ডাকাতি গঙ্গারামপুরে। দেওয়াল কেটে রক্ষীদের বেঁধে ডাকাতি। পাওয়ার হাউসের কর্মীদের মারধর করা হয়। বহু টাকার বিদ্যুতের সামগ্রী লুট ডাকাত দলে। দুঃসাহসিক ডাকাতি গঙ্গারামপুরে। পাওয়ার হাউসে ডাকাতির ঘটনা ঘটল গঙ্গারামপুরে। দেওয়াল কেটে রক্ষীদের বেঁধে বিদ্যুতের সামগ্রী নিয়ে লুট ডাকাত দলে। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুজন। সুজন, কাউকে কি চিহ্নিত করা গেল এখনো পর্যন্ত? প্রিয়াঙ্কা, দেখো, এখনো যেটা জানা যাচ্ছে যে এখনো কাউকে চিহ্নিত করা যায়নি, কারণ তারা মুখে মাস্ক পরেছিল। এবং যেটা জানা যাচ্ছে যে প্রথমে সিকিউরিটি সূত্রে যেটা জানা যাচ্ছে যে তারা প্রথমে যে পাওয়ার হাউসের যে পিছন, সেই পিছনে ওয়াল টপকে তারা ঢোকে এবং ঢোকার পরে তারা কিন্তু যে সিকিউরিটি ছিল তাদের হাত মুখ বাঁধে এবং আগ্নেয়াস্ত্র দেখানো হয়, ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে মারধর করা হয়। তারপরে তাদেরকে বেঁধে তাদের কাছ থেকে সমস্ত ধরনের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। ইলেকট্রিক সামগ্রীর যে স্টোর রুম ছিল সেই স্টোর রুমে যাওয়া হয়, সেখান থেকে জিনিসপত্র তারা একটি গাড়িতে তোলে, সেই গাড়িতে তুলে সেখান থেকে চম্পট দেয়। এরপরেই কিন্তু ঘটনার খবর পায় গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখানে খতিয়ে দেখছে পুরোটাই। তবে একটা প্রশ্ন উঠেছে যে এত একটা সংরক্ষিত এলাকা পাওয়ার হাউস, সেই বিদ্যুৎ দপ্তরে, সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। পুরো এলাকা জুড়েই কিন্তু সিসিটিভি ক্যামেরার কোনো খোঁজ পাওয়া যায়নি। কর্তৃপক্ষ কি বলছে কেন নেই? এখানে যে দামি দামি বিদ্যুতের সামগ্রী থাকে, কেন নেই পাওয়ার হাউসে সিসি ক্যামেরা? একদমই কর্তৃপক্ষকে যখন আমরা এই প্রশ্নটাই করেছিলাম তখন কর্তৃপক্ষ জানাচ্ছে যে তারা 2 বছর আগে তারা সিসিটিভি ক্যামেরার জন্য আবেদন করেছিল, তাদের কাছে এখনো আসেনি। তবে আমরা সূত্র মারফত যেটা জানতে পেরেছি, এই ধরনের ঘটনা কিন্তু চুরির ঘটনাগুলো এর আগেও সেই বিদ্যুৎ দপ্তরে মানে ইলেকট্রিক পাওয়ার হাউসে হয়েছে। এইবার কিন্তু চুরির পরে একদম রাতারাতি ডাকাতি হয়ে গেল এই পাওয়ার হাউসে। বেশ, 2 বছর ধরে আবেদন করেও পাওয়া গেল না। এই ঘটনা ঘটার পর তড়ি ঘড়ি বসানো হলো সিসি ক্যামেরা। 132 কেভি সাবস্টেশনে রাত্রেবেলা 2:10-15 নাগাদ 20-22 জন মোটামুটি আমরা আন্দাজ করছি যে বাইরে থেকে দুষ্কৃতী ঢুকেছে। তাদের হাতে রিভলভার বন্দুক ছিল, ধারালো অস্ত্রও ছিল, অস্ত্র ছিল। একজনকে আমাদের আঘাত করেছেন ওনারা, অন ডিউটি সিকিউরিটি গার্ড। তাদেরকে 4 জনকে বেঁধে এবং আমাদের স্টোর ভেঙে যেগুলো আমাদের মালপত্র থাকে সেই মালপত্র। কত টাকার মালপত্র? তাতে নিয়ে অ্যাবাউট 4 থেকে 5 লাখ। মেন গেট দিয়ে ঢোকেনি, ওটা পাঁচিল কনসেন্টিনা কেটে ঢোকেছিল। আসে একবারে যে ঢুকে পলিথিনটা নামাই আমার মানে হাতটা পিছনে বেঁধে ওখানে ধরে আমাকে মারতে আগে শুরু করছে। 2 জন ছিল আমার ঘরে, অস্ত্র ছিল মানে বন্দুকের মতো দেখছিলাম আর কি, বন্দুক লাগাইছিল মাথায়। বেশি করলে তোমরা এখান থেকে শেষ। উদ্দেশ্য যে মাল টাল নিতে আসছে ওরা, মানে তার কাটা দিয়ে ঢুকছে। কি গুলি চালিয়েছিল? গুলি চালিয়েছে। আমার তো মনটা তো এমনি আতঙ্ক এমনি। ইনগ্রেস করে কিছু মাল জিনিস চুরি করেছে, ঠিক আছে। যে গার্ডগুলো ডিউটিতে ছিল ওদেরকে বেঁধে রেখেছে। তো আমরা প্রাইমারিলি একটা ইন্টারোগেশন করলাম, ইনকোয়ারি করলাম। তারপরে আমাদের ইনভেস্টিগেশন সঙ্গে স্টার্ট হয়েছে। আমরা জানতে পেরেছি যারা এসেছিল তাদের কাছে আর্মস ছিল, কি বলবেন? মানে এরা বলছে ওটা মানে ওরা ইউজ করেছে কিনা সেটা আমরা কিছু এভিডেন্স কালেক্ট করেছি। যদি এখানে ইউজ হয়ে থাকে তো ওটা জানা যাবে। এদেরকে বলেছে সিসিটিভি এখানে থাকলে উচিত হতো, ঠিক আছে। এদেরও প্রসেসে চলছে, এরা মানে সিসিটিভি লাগানোর প্রসেসে আছে অলরেডি। এর আগেও তো এই ঘটনা ঘটেছিল, মানে চুরির ঘটনা ঘটেছিল এখানে। আগে ওটা একটা কেস হয়েছে, ওর ইনভেস্টিগেশন স্ট্যাটাস আমরা দেখছি। অবশেষে প্রতিশ্রুতি পূরণ সাংসদের। চোপড়ায় নিহত শিশুর পরিবারকে সাহায্য, 50,000 টাকার সাহায্য সাংসদ রাজু বিস্তার। আরো ডিটেল জানাবে চঞ্চল, রয়েছে প্রতিনিধি চঞ্চল। তোমাকে জানিয়ে রাখি যে গত 2 জানুয়ারি রাজু বিস্তার মাঝারি এলাকায় এক অনুষ্ঠানে উপস্থিত হন এবং সেই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পরে যখন নিহত যে 4 শিশু পরিবার রয়েছে, যেটা চেতনাগঞ্জ এলাকায় বিএসএফ এর নালায় পড়ে 4 শিশুর মৃত্যু হয়েছিল বাঁচতে পারার পরে, সেই ঘটনার পরে কিন্তু সাংসদ এবং রাজ্যপাল কিন্তু ওই পরিবারগুলোকে আর্থিক সাহায্যের ঘোষণা করেছিল। এরপরে মাঝারি এলাকায় গত 2 জানুয়ারি সাংসদ রাজু বিস্তার যখন আসেন তখন ওই পরিবারগুলি সেই সমস্যা এবং যে অভিযোগগুলি ছিল এবং রাজ্য সাংসদ এবং রাজ্যপাল যে আর্থিক সাহায্য করার কথা ছিল সেই কথাগুলো কিন্তু তারা পূরণ করেনি। এই নিয়ে কিন্তু সেদিনকে অভিযোগ তুলেন সাংসদের কাছে নিহত পরিবারের সদস্যরা। এরপরে দেখা গেছে যে আজকে বিজেপির তরফ থেকে যারা কর্মী তারা কিন্তু ওই রাজু বিস্তার যে তহবিল থেকে যে আর্থিক সাহায্য সেই 50,000 টাকা করে পরিবারগুলোকে হাতে তুলে দেওয়া হয়।
যদিও পরিবারগুলো টাকা পেয়ে খুশি হলেও কিন্তু তারা বিচার এখনো পাননি, এমনকি রাজ্যপালের যে দেওয়া যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতিও পূরণ হয়নি। আগামী দিনে যাতে ওই পরিবারগুলি বিচার পায় এবং সেই প্রতিশ্রুতি পূরণ হয় সেই দাবিও তুলেছেন আজকে। টাকা তো দিল, সেটা তো আমি বলছি, টাকা দিয়ে কি হবে? যদি একটা কোনো বিচার ব্যবস্থা না হয় তাহলে কি হবে? আমার 4টা শিশু মারা গেছে, একটা 12 বছর হয়ে গেল, একটা 8 বছর 8.5 বছর বয়স। যদি বিচার ব্যবস্থা না হয় তাহলে কি হবে? টাকা দিয়ে কি শান্তি করতে পারে? যারাই দোষী আছে তাদের ব্যবস্থা হোক, আমি ওইটাই বলবো। এমপি সাহেব কোথায় দিয়ে কোথায় রাখলো? আমার 50,000 টাকা পেয়েছি, ছেলেগুলোর থাকলে তো খুশি তো হতাম। টাকা দিয়ে কি খুশি হয় আমরা? রাজ্যপালের টাকাটা দাবি রয়েছে, 1 লাখ টাকা করে দিতে চাইছিল, ওইগুলো টাকা আমি এখনো পাইনি। আর একটা করে চাকরি দেওয়ার কথা, ওগুলোও নি পাই। আমার মেয়ে পড়ালেখা শেখার জন্য মাসে মাসে 5,000 টাকা করে দিতে চাইছিল, ওগুলোও পাই, আমি পেলাম না। রাজ্যপালকে জানাবেন বিষয়টা? হ্যাঁ, জানাবো। রাজ্যের টাকায় গরিবদের জন্য বাড়ি, রাজ্যের বাড়িতে এবার রাজ্যের লোগো, বাংলার বাড়িতে বাংলার লোগো। এই প্রকল্পে যারা টাকা পেয়েছেন তাদের 1 বছরের মধ্যে শেষ করতে হবে বাড়ি তৈরির কাজ। উপভোক্তারা যাতে ন্যায্য মূল্যে বাড়ি তৈরির কাঁচামাল কিনতে পারেন তা নিশ্চিত করতে হবে বিডিওদের, নির্দেশ নবান্নর। আবাসে বরাদ্দ বন্ধ করে দিয়েছে কেন্দ্র, তাই গরিবদের পাকা বাড়ি তৈরির জন্য রাজ্য সরকারই টাকা দিচ্ছে। প্রকল্পের নাম বাংলার বাড়ি। রাজ্যের টাকায় বাড়ি তৈরির প্রকল্পে এবার রাজ্যের নিজস্ব লোগো। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার বাড়িতে কেন্দ্রের লোগো থাকে, কিন্তু পশ্চিমবঙ্গে এই প্রকল্পের টাকা দীর্ঘদিন ধরে দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। সেই কারণে রাজ্য সরকার নিজের টাকাতেই গরিবদের বাড়ি তৈরি করে দিচ্ছে। রাজ্যের টাকায় বাড়ি, তাই এই প্রকল্পে এবার রাজ্যের লোগো। এই লোগো দ্রুত জেলায় জেলায় পাঠিয়ে দেবে নবান্ন। বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির টাকা দিয়ে দেওয়া হয়েছে। রাজ্য সরকার চায় এই টাকায় দ্রুত বাড়ি তৈরি হোক। এর জন্য নির্দেশিকা জারি করেছে নবান্ন। বাড়ি তৈরির কাঁচামাল কিনতে গিয়ে যাতে আবেদনকারীরা হয়রানির শিকার না হন তার জন্য নবান্ন নির্দেশ। আবেদনকারীরা যেন ন্যায্য মূল্যে বাড়ি তৈরির কাঁচামাল কিনতে পারেন, বিডিওদের এটা নিশ্চিত করতে হবে। তাঁরা নির্মাণ সামগ্রীর ব্যবসায়ীদের সঙ্গে কথা বলবেন। রাজমিস্ত্রি পাওয়া না গেলে উপভোক্তাকে সাহায্য করতে হবে। জেলা শাসকের অফিসে হেল্পলাইন খুলতে হবে, কন্ট্রোল রুম খুলতে হবে বিডিও অফিসে। বাড়ি তৈরির প্রতিটি স্তরে নজরদারি চালাতে হবে। মাসে অন্তত একবার ভিজিট করতে হবে ব্লক ও পঞ্চায়েত স্তরের আধিকারিকদের। প্রথম কিস্তির টাকায় কাজ শেষ হওয়া মাত্রই ছবি তুলে জিও ট্যাগিং করতে হবে। এই তথ্য মোবাইল অ্যাপে আপলোড করতে হবে। এর ভিত্তিতে দ্বিতীয় কিস্তির টাকা বরাদ্দের অনুমোদন মিলবে ব্লক স্তর থেকে। নবান্ন নির্দেশিকায়ও বলা হয়েছে, যাদের জমি নেই তাদের সরকারি জমিতে পাট্টা দিতে হবে। পাট্টা দেওয়ার ব্যবস্থা করবেন জেলা ভূমি সংস্কার আধিকারিক। 1 বছরের মধ্যে শেষ করতে হবে বাড়ি তৈরির কাজ। প্রথম কিস্তির টাকা পাওয়ার 3 থেকে 6 মাসে শেষ করতে হবে ভিত থেকে লিন্টন তৈরির কাজ। নির্মল বাংলা প্রকল্পের টাকায় করে দিতে হবে শৌচালয়। আনন্দধারা প্রকল্পে ব্যবস্থা করতে হবে পানীয় জলের। বাড়ি তৈরির এই প্রকল্প রাজ্যের, রাজ্যের প্রকল্পে এবার থেকে রাজ্যের লোগো। নির্মাণ কাজ শেষ হয়ে যাওয়ার পর রাজ্যের লোগো প্রত্যেকটি বাড়িতে দিতে হবে। নবান্নের তরফে শীঘ্রই এই লোগো জেলাগুলিতে পাঠানো হবে, তেমনটাই নবান্ন সূত্রে খবর। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।